ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। খুব নিম্ন স্তরের অন্ধকার সাধনায় এমন কিছু রীতিনীতি আছে। একটা পুতুল তৈরি করে তার মধ্যে একটা মানুষের আত্মা আহ্বান করা যায় এবং করার পর তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া যায়। পুতুলটার যত ক্ষতি করবে মানুষটা তত কষ্ট পাবে। যেমন হচ্ছে ঘোষাল বাড়ির মেয়ের রূপসী। পথের বাঁকে বাঁকে পথিকের জন্য কর্তব্য অপেক্ষা করে। শুধু হিংসের বশে মানুষ মনুষ্যত্ব ভুলে পৈশাচিক ষড়যন্ত্র করে। ঘোষাল বাড়ির মেয়ে নির্দোষ রূপসী কি সেই পৈশাচিক ষড়যন্ত্রের গ্রাসে ধ্বংস হয়ে যাবে, নাকি তারানাথ তান্ত্রিক ষড়যন্ত্রকারীকে শিক্ষা দেবে? জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে, তারানাথ তান্ত্রিক ও পৈশাচিক ষড়যন্ত্র। তোমরা আমায় ছেড়ে দাও, বলছি তো আমায় ডাকছে। দরজাটা খুলে দাও। কতবার বলবো? তোমরা কি সব কালা হয়ে গেছো নাকি? খুলে দাও দরজা, না হলে আমি দরজা ভেঙে যাব। ও খুলবে না তাই তো? আমার কথা শুনবে না? ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে যাব না। তাহলে তাহলে এবার আমি আর পারছি না। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে। রক্ত রক্ত। আমাকে তোমরা বাইরে যেতে দিচ্ছ না তাই তো? আমি তাহলে এবার নিজের না গো না। ও গো, রূপসী যে নিজের হাত কেটে ফেললো, কত রক্ত বেরোচ্ছে। তুমি দরজাটা খুলে দাও। খোলো খোলো, কিছু একটা করো। না না, ছি ছি ছি, ও কি কাজ করছে মেয়েটা? কি ভেবেছিলে আমায় আটকে রেখে তোমরা কিছু করতে পারবে? পারবে না। আমি রক্ত ছাড়া বাঁচতে পারি না। উফ, কি কষ্ট হচ্ছিল, এখন ভালো লাগছে। নোনার স্বাদ, এবার আমার শান্তি। ছি ছি ছি, নিজের হাত কেটে রক্ত, আমি যে আর সইতে পারি না। ঈশ্বর, আমার মরণ হোক। এই দেখো দেখি, গিন্নি গিন্নি ওঠো ওঠো। ওরে নকুল, জবার মা, কে কোথায় আছে শিগগির আয়। তোদের গিন্নিমা যে মূর্ছা গেলেন। আরে আরে, কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে কর্তাবাবু? গিন্নিমা মাটিতে পড়লেন কি করে? নকুলদা, ও নকুলদা, একটু জল আনো তুমি। মায়ের মুখে জল ছিটে দিতে হবে। জ্ঞান হারালেন যে মা। কি হলো মা? মা চোখ খোলো মা, কি হলো? আরো হবে, একে একে সব কটা মরবে। আমার পথে বাধা? তোদের তো সাহস কম নয়। কি ভেবেছিস দরজা বন্ধ করলে সব খিদে মিটিয়ে রাখতে পারবি? পারবি না। এমনি করে তোদের চোখের সামনে আমি খাবো, আর তোদেরকে তিলে তিলে দোক দিয়ে মারবো। তবে আমার জ্বালা মিটবে, তবেই মিটবে। ও কি দিদিমণি, অমন করে এসব কাকে বলছো? আর গোলাটা অমন ছমছমে হয়েছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমাদের রূপসী যে কি করে এমন কাজ করতে পারে। ছি 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 ছি, কি বিভৎস দৃশ্য। বাবা হয়ে কি এমন দৃশ্য দেখা যায়? এই নাও জবার মা, জল এনেছি। হ্যাঁ দাও দাও, তুমি হাত পাখাটা নিয়ে এসো তো, আমি একটু জল ছিটিয়ে দিই। ও গিন্নিমা, ও গিন্নিমা। আশা আনছি। এই তো গিন্নিমা অল্প অল্প করে চোখ মিলে চাইছেন। মা এখন একটু ভালো লাগছে? ওগো, আমাদের মেয়েটা কি পিশাচি হয়ে গেল? ছি 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 ছি, পিশাচের মতো। ইস, আমি আর ভাবতে পারছি না। ওগো, ওর কি হলো গো? ও কি আর কোনোদিনও সুস্থ হবে না? মেয়েটা কি তবে? ও বাবা,
এই যে আবার জ্ঞান হারালেন। কর্তাবাবু, কর্তাবাবু, আপনি একবার কবিরাজ মশাইকে খবর দিন। এই যে পাখা এনেছি, নাও। পাখা দিয়ে কিছু হবে না নকুল, তুই ছুটে যা কবিরাজ বাড়ি থেকে গিয়ে যে করেই হোক পারলে পালকি করে বিষ্ণু কবিরাজকে নিয়ে আয়। তোদের মায়ের ঘন ঘন চেতনা চলে যাচ্ছে। কি জানি এমন দুর্বল মানুষ, বড় কিছু হলো নাকি? যা যা, এক্ষুনি যা। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। জবার মা, তুমি এখানেই বসে থাকো, আমি দেখি দিদিমণি কি করছে। আচ্ছা। রূপসী মানে আমার মেয়ের ঘরের জানলায় আগের মতো গিয়ে দাঁড়ালাম। দিন সাতেক হলো সে এমন ধারা কাজ করছে। গতকাল এমন বিভৎস কাণ্ড করেছে যে তারপর আর তাকে আমাদের ঘরের বাইরে বের করার সাহস নেই। আমাদের ধারের কাছে পেলে সে যেন কেমন পাল্টে যাচ্ছে, খুব হিংস্র ভাব। বললে বিশ্বাস করবেন না, সেদিন ওর মা সন্ধ্যে প্রদীপ দেখাচ্ছিল। কেমন করে ও পিছনে এসে দাঁড়িয়েছে তিনি লক্ষ্য করেননি। প্রদীপ রেখে গলায় আঁচল দিয়েছেন, প্রণাম করছেন গুরুমন্ত্র জপ করে। এমন সময় গলা চেপে ধরেছে পিছন থেকে মেয়েটা। ওই একরত্তি মেয়ের গায়ে যেন অসুরের মতো বল। তিনি তো মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছেন, গলা দিয়ে কোনো শব্দ বার করতে পারছেন না। নকুল তখন বাড়িতে ছিল না, জবার মা ছিল হেঁসেলে। আমি ছিলাম নিজের ঘরে, এই একটু ফর্দ লেখালেখি করছিলাম। বিশ্বকর্মা পুজো আসছে, আমার কারখানায় প্রতি বছর ঘটা করে পুজো হয়, তারই লেখাপত্র। এমন সময় হুঙ্কার শুনে কাজ থামিয়ে বাইরে যেতে হলো। গিয়ে দেখি সাংঘাতিক দৃশ্য। গিন্নি মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন, আর রূপসী তার পিঠের ওপর দুটো পা তুলে বসে মায়ের গলা পেঁচিয়ে ধরে একটু একটু করে চাপ বাড়াচ্ছে আর ঘন ঘন হুঙ্কার দিচ্ছে। 18 বছর বয়স হওয়া মেয়েটার গায়ে আমি বা তার মা কোনোদিন হাত তুলিনি, কোনো কড়া কথা বলিনি। সে মেয়ে এমন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, বকাবকি করার মতো দরকারই পড়েনি কখনো তাকে। সেই মেয়ের ওপর লাঠি চালাবো বলে আমি ঝিকে সেটা আনতে পাঠালাম। জবার মা শিগগিরই এসো, একটা লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি। সেই মুহূর্তে এমনই দশা হয়েছিল। জবার মা তো ছুটে এলো হাতে একটা কঞ্চি নিয়ে। তখনও সে জানে না কেন তাকে ডাকছি। পাশের বাড়ির একটা হুলো বেড়াল তখন এসে আমাদের বাড়ির মেনি বেড়ালের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। দুজনের কামড়াকামড়ি চোটে প্রায় রক্তারক্তি কাণ্ড হয়। সেখানে হুলোটাকে লাঠির ভয় দেখিয়ে বিদায় করতে হয়। জবার মা বুঝি ভেবেছে সেই বেড়াল মারবো বলেই লাঠি চেয়েছি। ও মুখ পড়া বিড়ালটা বুঝি আবার এসেছে। ভর সন্ধ্যাবেলায় কাজকর্ম নেই, গৃহস্থ বাড়িতে যত অকল্যাণ। এই নিন বাবু লাঠি। ও মা, ও কি কি হয়েছে দিদিমণি? কি হয়েছে? মরে যা, মর। তোরা যতদিন বেঁচে থাকবি ততদিন আমার আর এই সুখের মুখ দেখা হবে না। একটার পর একটা বোঝা ঘাড়ে চেপে বসে আছে। পাড়ায় কথাবার্তা উঠলে সবার আগে এই ঘোষাল বাড়ির মেয়ের নাম কেন রে? তোদের মেয়েটাই মেয়ে, আর সবাই কি ফেল না? সব কটা মর, তারপর দেখবো ওই আদরের দুলালের কি দশা হয়। মর বলছি। ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি, ছাড়ুন। নিজের মেয়েকে জীবনে প্রথমবার তুই করে কথা বললাম। লাঠিটা নিয়ে গিয়ে তার প্রায় মাথার ওপর ধরেছি, হাত কাঁপছে না। মানুষ বিপদে পড়লে বোধহয় নিজের অজান্তেই খুব সঠিক আর সজাগ হয়ে ওঠে। লাঠি দেখে সে এবার মুখ ঘোরালো আমার দিকে। আমি দেখলাম চোখ দুটো দিয়ে যেন কেমন ধোঁয়া ধোঁয়া অন্ধকার বেরোচ্ছে। মুখটা হাঁ করে খোলা, দেখলাম জিভের লোমটা লাল। ফর্সা মেয়ের গাল দুটো কেমন তুবড়ে গেছে দারুণ ক্রোধে। তার মাথার চুলগুলো খোলা, সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে, আর পরনের কাপড়টাও কেমন যেন। আর একটু ভালো করে দেখে বুঝলাম জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। আমি তখন ভয় পাথর হয়ে গেছি। জবার মা ঠিক তখনই একটা অদ্ভুত কাজ করলো। কি কাজ? বললাম আমি। তুলসী মঞ্চেই রাখা ছিল গঙ্গার জলের ঘটিটা। গৃহিণী শাঁখ বাজিয়ে তারপর ঘটির জলে শাঁখটা ধোবেন ভেবেছিলেন হয়তো। সে হঠাৎ করে এগিয়ে গিয়ে সেই গঙ্গার জলের ঘটিটা তুলে সব জল ঢেলে দিল রূপসীর মাথার উপর। আর ঠিক তখনই
জ্বলে গেলাম, আমার কি কষ্ট হচ্ছে, সারা শরীর জ্বলে যাচ্ছে। শয়তানি ডাইনি, কেন তুই এরকম করলি? কি ভেবেছিস আমি তোকে ছাড়বো? তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, কি কষ্ট হচ্ছে আমার, কি কষ্ট। রূপসী বিকৃত গলায় কটু কথা বলছে, এমন অনেক অশ্রাব্য কথা বলেছে যেসব কথা আমাদের বাড়িতে কোনো দিন বলা হয় না, কিন্তু জলটাতে কাজ হলো খুব ভালো। রূপসী তার মাকে ছেড়ে দিয়ে নিজে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তখন গৃহিণী অনেকটা অচেতন হয়ে পড়েছেন। জবার মা আর আমি মিলে তাকে উঠিয়ে আনলাম, অনেক শুশ্রূষা করা হলো, কিন্তু সেই দিন আর তার মুখে কথা ফুটল না। অনেক কষ্টে এক গ্লাস দুধ খাওয়ানো হলো তাকে। চোখ মেলে চায় সে, আর এদিক ওদিক কাকে যেন খোঁজে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না, আবার চোখ বুজে ফেলে। নকুল আসলো, আমি যে তাকে কবিরাজ মশাইকে ডাকতে পাঠিয়েছিলাম, কিন্তু সে এসে জানালো কবিরাজ মেয়ের শ্বশুর বাড়ি গেছেন, আগামীকাল সকালে ফিরবেন। তারপর রাতটা কেটেছে খুব অস্বস্তিতে। আর আপনার মেয়ে, তার কি হলো? তার কিছু হলো না, সে উঠোনেই নেতিয়ে পড়েছিল। জবার মা বা নকুল কেউই তার কাছে যেতে ভরসা পেল না। আমি একাই তাকে পাঁজা কোলা করে তুলে তার ঘরে রেখে এলাম, আর তখনই বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম শিকল তুলে। বুঝলাম। এমন কাজকর্ম সে কতদিন করছে? ওই ওই যে দিন সাতেক। প্রথম থেকে আপনারা কিছু বুঝতে পারেননি? বুঝতে পারবো বলতে, হ্যাঁ, ওই 7 দিনের আগে পর্যন্ত মেয়ে তার মায়ের সঙ্গেই ঘুমাতো রাতে। তার 2-3 দিন আগে থেকে, মানে গৃহিণী যখন মেয়ের সাথে শুতেন সেই সময়, রূপসী নাকি রাত বিরেতে কিছু অদ্ভুত কথা বলতো তার মাকে। কি রকম? এই যেমন, ও মা, তুমি গন্ধটা পাচ্ছ? গন্ধ? হ্যাঁ, কিসের গন্ধ? হ্যাঁ, কেমন একটা মাছ পোড়ানোর গন্ধ পাচ্ছ না? সে কি রে, রাত 10টা বেজে গেছে, এখন আবার কে মাছ পোড়াবে? ধুর, ও কিসের গন্ধ বাতাসে ভেসে এসেছে আর তুই ভাবছিস মাছ পোড়া? ও সব কিছু নয় রে। না গো মা, আমি কাল রাতেও এরকম একটা গন্ধ পেয়েছি, কিন্তু তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে বলে আমি আর তোমায় কিছু বলিনি। তাই? ঠিক আছে, হয়তো কারো বাড়ি শহর থেকে কুটুম এসেছে, তাই জাল ফেলে মাছ ধরে তারা রান্না করছে। ও তাই? কিন্তু রান্না করার সময় তো মাছের এত বাজে গন্ধ বেরোয় না, এটা তো একটা পোড়া পোড়া গন্ধ। ওহ, কড়াই হয়তো তেল কম পড়েছে, মাছ ধরে যাচ্ছে বলে অমন গন্ধ আসছে। অত ভাবিসনি তো, ঘুমো ঘুমো, আমাকেও ঘুমোতে দে বাবা, সারাদিন মেলা হুজ্জুতি চলে। এই ঘটনার পরেও রূপসী তার মাকে বলেছে ওই গন্ধটার কথা, আরো অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলেছে। ও মা, তুমি ঘুমালে? না, ঘুমাইনি। বল বল। বলছি মা, ওই বাঁশ বাগানের ওই দিক থেকে কি যেন আমাদের জানালার পাশে এলো। আমি আমি একটা শুকনো পাতায় পায়ের আওয়াজ পেলাম। কই দেখি, চল তো। হ্যাঁ, চোর এলো নাকি? কোত্থেকে কবে থেকে বলছি সোনা দানা যা আছে সব সিন্ধুকে রাখার ব্যবস্থা করো। অমন বাক্স তরঙ্গে কেউ এসব রাখে? হ্যাঁ, কি শোনে কার কথা? কিন্তু ওই রে, কি ছুটি তো নেই, সব তো খা খা করছে রে। মা, চোর এলে কি সে দাঁড়িয়ে থাকবে আমরা তাকে দেখবো বলে? হ্যাঁ, তা বটে, তবে তুই বুঝি ভুল শুনেছিস। না মা, ভুল নয়, কেউ এসেছিল, দেখো ওই যে। বর্ষায় যখন জল জমতো তখন ওই জায়গাটা একটু কাদামাটি হয়ে গিয়েছিল। এখন 2-3 দিন রোদ হচ্ছে, কিন্তু তাও অল্প অল্প পিছল ভাব এখনো আছে। রূপসী নাকি তার মাকে জানলা দিয়ে সেই দিকটাই দেখিয়ে বলে, দেখেছো মা, ওই দেখো, ওই দেখো, কেমন কেমন গর্ত গর্ত হয়ে গেছে, ওখানে কেউ একটা এসে দাঁড়িয়েছিল, ওটা তারই পায়ের দাগ। আপনাদের বাড়িতে কি বৈদ্যুতিক বাতি আছে?
আগে আছে। আমাদের বাড়ি শুধু নয়, গ্রামে অনেকের বাড়িতেই আছে। আমাদের পাশের বাড়ি বানুজ্যেদেরও আছে। বটে, তারপর কি হলো? তারপর আর কিছু হলো না। মা মেয়ে এসে ঘুমিয়ে পড়ল, কিন্তু এখানেই ব্যাপারটা মিটল না। পরদিন সন্ধ্যের দিকে তখন গৃহিণী হেসেলে, আমি বাড়ি ছিলাম না। রূপসী তার ঘরে বসে টেবিলে ঢাকনির ওপর সেলাইয়ের ফুল তুলছিল। হঠাৎই নাকি ছুটে আসে, মা, ও মা, মা। ওমা, কি হলো কি হলো? এমন দুধদার করে আসছিস কেন? হ্যাঁ মা, তুমি আমার কথাটা আগে শোনো। আমার ঘরের জানালা দিয়ে কি যেন কিছু একটা ছুঁড়ে দিল। ওমা, সে কি কথা রে? তুই তাকে দেখিসনি? না, দেখিনি। তাহলে তাহলে বুঝবি কি করে? বুঝলাম মানে, আমি তো পিছন ফিরে সেলাই করছিলাম। হঠাৎ পিঠে যেন কি একটা লাগলো। তারপর মুখ ঘুরিয়ে জানালার দিকে চাইতেই দেখলাম কি যেন খুব তাড়াতাড়ি একটা পালিয়ে যাচ্ছে পিছন ঘুরে, কিন্তু চিনতে পারিনি। এ কি কথা গো গিন্নিমা? দিদিমণির ঘরে কে কি ছুঁড়ে দিল? চল চল দেখি, চল। বটিটা কাত করে দাও মা। হ্যাঁ হ্যাঁ। জবার মা আর রূপসীর মা রূপসীকে নিয়ে তার ঘরে ছুটে যায়। ঘরে গিয়ে কিন্তু কিছুই পাওয়া যায় না, শুধু একটা আঁশটানি গন্ধ। রূপসী নাক টেনে নিঃশ্বাস নিয়ে বলে, এই তো সেই মাছ পোড়া গন্ধটা। এটা আমার ঘরে এলো কি করে? জবার মাও গন্ধটা পায়। সে বলে, তাই তো, কি বিচ্ছিরি এমন ধারা পোড়া পোড়া গন্ধ এখানে কি করে এলো বলো তো? সন্ধ্যের ধুনো দেখানো হয়েছে গোটা বাড়িতে, সেই গন্ধ তখনও মেলায়নি। এরই মধ্যে এমন কাণ্ড। গৃহিণী একটু চিন্তিত হলেন, বললেন, আমি কিছু বুঝতে পারছি না গো। রূপসী, তুই আমাদের সবার ঘরে গিয়ে একটু বসবি, চল তো। তোর বাবা আসুক, তারপর কথাবার্তা বলে যাওয়াই হবে। এখন এসো এসো। বলে সে মেয়েকে আমাদের ঘরে নিয়ে এসে রাখলো। আমি কারখানা থেকে আসতে আমাকে সব বললেন। আমিও মেয়ের ঘরে যাই আর গন্ধটাও পাই, কিন্তু ওদের মতো অত গবেষণা না করেই বলি, দেখো, গন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই পারে, এ নিয়ে অত ভাবার কিছু নেই। তোমরা এক কাজ করো, এই ঘরে একটু চুয়া চন্দন ছড়িয়ে দাও, তাহলেই হবে। আর রাতের দিকে জানলাটা বন্ধ করে দিও। ওই দিকটা বাঁশবাগান, মশা আর পোকামাকড় সবই আসতে পারে। কিন্তু বাবা, আমার পিঠে যেন কি একটা জিনিস লাগলো। কি লেগেছে মা? কেমন যেন একটা শক্ত জিনিস। শক্ত জিনিস? তা সেটা যদি ঘরে এসে তোমার গায়ে লাগতো তবে তো সেটা ঘরেই থাকতো। কই, চলো তো দেখি কি দেখেছো তুমি। বলে মেয়েকে নিয়ে তার ঘরের আনাজ কানাজ খুঁজলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। শুধু তার খাটের ওপর খানিকটা ভিজে ভিজে ভাব পাওয়া গেল, ওই চাদরের ওপর জল পড়লে যেমন হয়, আর সেই থেকেই এমন কাণ্ড। বিমল ঘোষাল এক টানা কথা বলে থামলেন। আমি বললাম, আপনাদের বাড়ির আশেপাশে যারা থাকেন, মানে প্রতিবেশীরা, তারা আপনাদের শত্রু না মিত্র? এমন প্রশ্ন করার কারণ, বিমল ঘোষাল রানাঘাট অঞ্চলের বেশ নামকরা একজন ধনী ব্যক্তি। রেল স্টেশনের কাছাকাছি তার একটা মোমবাতি কারখানা আছে। অনেক শ্রমিক সেখানে কাজ করে। অন্যান্য অনেক শহরের কারখানার সাথে যোগাযোগ আছে এই কারখানার। মালপত্র আদান প্রদান হয়। সব মিলিয়ে বেশ বড় ব্যাপার। এখন একজন বড় মানুষের শত্রুর তো আর অভাব থাকে না। যুগটাই এমন যে মিত্র থাক বা না থাক, শত্রু থাকবেই এমন মানুষের। তাই প্রশ্নটা করলাম। তিনি বললেন, দেখুন, কি বলি বলুন তো, প্রতিবেশীরা পালা পার্বণের দিনে বাড়িতে ডাকে, তারাও আসে আমাদের বাড়িতে। পথে দেখা হলে হেসে কথা বলে, বিয়ে বা অন্নপ্রাশনের অনুষ্ঠানে নেমন্তন্ন পাই। একেবারে যারা বাড়ির আশেপাশে থাকে তাদের বাড়িতে ভালো মন্দ রাঁধা হলে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতেও ভালো মন্দ রাঁধা হলে তাদের বাড়িতে বিভিন্ন তরিতরকারি যায়। এর মধ্যে শত্রুটি কে আর মিত্রটি কে থাকি আর আলাদা করে ঠাহর করা যায়? কথাটা সত্যি বটে। শত্রু তো আর হাতে লিখে বেড়ায় না
যে আমি তোমার শত্রু, বরং আজকাল এমন দিন পড়েছে যাতে মনে হয় ভিতরে ভিতরে শত্রুতা করে রাখা মানুষের একটা প্রতিভা হয়ে দাঁড়িয়েছে। মানে এক জায়গায় বসে সকলে কথা বলছিলে, তোমার হঠাৎ কী কাজ মনে পড়ায় তুমি আসন থেকে উঠে গেলে, মাঝপথে গিয়ে আবার ফিরে এলে, রুমাল বা ছড়ি ফেলে গেছো মনে পড়তে, আর কাছাকাছি আসতেই তোমার কানে এলো গুজব নিন্দে মন্দ চলছে। তুমি থাকতেও চলছিল, কিন্তু তখন ছিল অন্য মানুষের নাম। আর এখন তুমি যেই একটু চোখের আড়াল হয়েছ, অমনি তুমিও হয়েছ সকলের চর্চার বিষয়। এই তো যুগের চাল। আহা, আমরা তো অত কথা শুনতে চাই না ঠাকুর মশাই। আপনি বলুন না, বিমল ঘোষাল কি বললেন? তারানাথ কাশির জর্দার কৌটো থেকে আর এক টিপ জর্দা নিয়ে মুখে ফেললেন, তারপর বললেন, আহ, গন্ধটি ভারী খাসা। জানো, আমার মনে হয় জর্দা বা তামাকের দ্রব্যগুণ তেমন কিছুই নয়, গন্ধটাই টানে মানুষকে। মটলেনে এসেছি আজ আমরা দুজন। ভাদ্র মাসের শেষ, পুজো প্রায় চৌকাঠে। তারানাথের জন্য গরদের পাঞ্জাবি আর একটা ধুতি এনেছি। কিশোরী এনেছে চাদর, কড়া পাখির সন্দেশ আর কাশির জর্দার বড় একটা কৌটো। কাপড় মিষ্টি পাশে রেখে তারানাথ আগে জর্দার কৌটোটা খুললেন। বাতাসে ছড়ালো মোহিনী সুগন্ধ। আমি বা কিশোরীর ওদিকে অবশ্য কোনো ঝোঁক নেই। হ্যাঁ, আমরা সিগারেট নিশ্চয়ই খাই, কিন্তু নস্যি বা জর্দা ওসব ব্যবহার করি না। তাই এতটা উগ্র গন্ধ নাকে একটু ধাক্কা দিলই বটে। মোটামুটি সামলে নিয়ে কিশোরী বলল, জর্দার থেকেও জর্দার কৌটোটি বেশি ভালো, কি বলো বিভূতি? কথাটা সত্যি, বেশ রং করা নকশা আঁকা কৌটো। তারানাথ বললেন, তোমরা এতেই এত ভালো ভালো বলছো। জানো, আমার কাছে একটা আগাগোড়ার রূপে বাঁধানো জর্দার কৌটো আছে, কত কি কারুকাজ করা। তার মাথায় আবার সোনার জল করে লেখা আছে একটা নাম। তাই নাকি? কি নাম? মানে কেমন কৌটো? ওই আমরা তো কোনোদিনও দেখিনি সেটি। তারানাথ হেসে বললেন, দেখোনি, কারণ সেই সব জিনিস আমি চোখের আড়ালে রেখেছি। তোমাদের তো বলেছি এককালে অনেক ছিল, অনেক কিছু এসেছে, কিন্তু রাখতে পারিনি। দামি দামি জিনিসপত্র প্রায় সবই বিক্রি করে দিয়েছি, মানে দিতে হয়েছে আর কি। কিন্তু ওরই মধ্যে বেশ কিছু জিনিস আমি ছাড়তে পারিনি। ওগুলো তো শুধু জিনিস নয়, ওগুলো এক একটা ইতিহাস। তাই চোখের আড়ালে রেখে দিয়েছি। সামনে থাকলেই সহজে হাত পড়ে যায়। ওই কৌটোটা আমায় যে দিয়েছিল সে তার পৈতৃক জিনিস দিয়েছিল, তাই ওটা আমার কাছে একটা আলাদা দামি জিনিস। ও, তা কে দিয়েছিল আর কেনই বা দিল? ফাঁক বুঝে কিশোরী ফোড়ন কাটল। তারানাথ বললেন, আগে চা মুড়ি খাও, তারপর বলছি। এরপর চারি এলো। ঘরে ভাজা ডালের বড়া, সঙ্গে মুচমুচে মুড়ি আর গরম চা সহযোগে আমাদের ডান হাতের কাজ মিটল। সবশেষে তারানাথ মুখে দিলেন এক টিপ জর্দা। তারপর নিজে নিজেই শুরু করলেন আজকের গল্পের পরবর্তী অংশ। বিমল ঘোষাল তার মেয়ের কথা অনেক বললেন। এবার আমাদের পাড়ে পৌঁছানোর সময় হয়ে গেল। সত্যি, দশরথ মাঝি আমাদের প্রায় মরা বাঁচিয়েছিল সেই দিন। কি হয়েছিল জানো? আকাশে মেঘ ছিল না, দিব্যি বইছিল ঠান্ডা বাতাস। নৌকা টেনে মাঝি যাচ্ছিল যাত্রী নিয়ে। নদীটা ছোটখাটো, কিন্তু গঙ্গার সাথে যোগ থাকায় জোয়ারের সময় মারমুখী হয়ে ওঠে।
কিন্তু তখন জোয়ার ছিল না, আমরা পড়েছিলাম দুর্বিপাকে। ঘোরতর দুর্যোগে নৌকা ডুবে যাচ্ছিল, আর একটু হলে শোঁ শোঁ করে ছুটে এলো পশ্চিম থেকে এক সর্বনাশী ঝড়। আকাশে কাকের ডিমের মতন অন্ধকার মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তার ভিতর। নদীর জল যেন মুহূর্তে ফুলে দুহাত উঁচুতে উঠে গেল। মাঝি বদর বদর করতে করতে কাঠি চেপে ধরে থাকলো, আর তেমনই শক্ত হাতে ধরে বৈঠা বইতে লাগলো। তা যাই হোক, এরই মধ্যে আমাদের অনেক যাত্রী এদিক ওদিক হয়ে গিয়েছে। না, নৌকা থেকে পড়েনি কেউ, তবে একটু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমার কাছাকাছি এসে পড়েছিল একজন। আমি যখন একটু ধাতস্থ হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ওহ, বলছি আপনার নামটা? তখন সে বলল, আমার নাম বিমল। সে আমার কাছে আসা মাত্রই আমি একরকম আভাস পেয়েছি। সেই সূত্রেই তাকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন বলে বেরিয়েছিলেন? আক্ষেপের স্বরে সে বলল, আর কোথায় যাব? ইচ্ছা ছিল পাশের গ্রামে গিয়ে বড় হাকিম ডেকে আনবো। কবিরাজ তো পারল না, কিন্তু কপাল, গিয়ে দেখলাম হাকিম বাড়িতে নেই। কবে ফিরবে জানা নেই, তাই ফিরে আসছি ব্যর্থ হয়ে। আর এরই মধ্যে দুর্যোগ। কেন বলুন তো, বাড়িতে কি কারোর অসুখ বিসুখ করেছে? অসুখ হতে পারে, কিন্তু এমন ধারার অসুখ না, আমি কোনোদিন শুনিনি। আমার সুস্থ মেয়েটা কেবলই কিছু রাতারাতি এমন হয়ে গেল। তার গায়ে লালচে লালচে ছোপ ফুটে উঠেছে, অনেকটা ওই ছ্যাঁকা লাগলে যেমন হয়। আর গভীর রাতে তার মাথায় অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়। মাঝে মাঝে যেন মনে হয় কেউ তার হাতটা ধরে মুচড়িয়ে দিচ্ছে, আর যন্ত্রণায় শিউরে ওঠে। আমি নিজে তার কপালে কালশিটে দাগ দেখেছি। কেউ যেন সেখানে খুব ভারী কিছু দিয়ে আঘাত করেছে। মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে। রাত হলে সে একরকম পাগলামি আরম্ভ করে দেয়। সবচেয়ে বড় কথা হলো, সে রক্তের সন্ধানী হয়ে পড়ছে। হাতের কাছে কোনো জীবন্ত প্রাণী না পেলে সে নিজে নিজে রক্ত খাচ্ছে। আমি আর বলতে পারছি না এইসব কি অসুখ হলেও। ভাই, এর নাম কি? এর নাম হলো অশনি। হ্যাঁ, কি বললেন? আপনার মেয়ের কোনো শত্রু আছে কি? মানে যারা তার চরম ক্ষতি করে আনন্দ পাবে? শত্রু? রূপসীর আবার শত্রু কে? আমি আর তার মা ছাড়া জগতে তো তার আপন বলতে কেউই নেই। বাইরে যারা আছে সকলেই তাকে খুব ভালোবাসে। ভালোবাসার মতোই মেয়ে সে। আমি তাকে লেখাপড়া শিখিয়েছি, হাতের কাজেও সে সেরা। শুধু মনের মতো পাত্র পাচ্ছে না বলে এখনো বিয়েটা দিতে পারিনি। তার আবার শত্রুকে? সে কারোর সাথেও থাকে না, পাঁচেও থাকে না। সাথে পাছে না থাকলেও শত্রু হয়ে থাকতে পারে, বলা তো যায় না। আপনার সর্বগুণ সম্পন্না মেয়ে হয়তো কারোর কোনো অসুবিধার কারণ হচ্ছে। আর সেই, আচ্ছা, আপনার মেয়ে পূজা অর্চনা করে? আপনি কি করে জানলেন? সেটা পরে বলছি, আগে বলুন। করে করে, খুবই ভক্তি তার। আমার বাড়িতে রাধা কৃষ্ণ রয়েছেন। তার মায়ের থেকেও ভালো করে সাজিয়ে গুছিয়ে অর্চনা করে সে। সন্ধ্যা আহ্নিক করে। এই বয়সে দিনে 3 বার গুরুমন্ত্র জপ করা চাই। এছাড়া উপোস, ব্রত পালন, এইসব তো আছেই। বুঝলাম, সেই সব কাজ করছে তো? না, সে এখন আর ঠাকুর ঘরে চৌকাঠও মারায় না। আর শঙ্খধ্বনি অথবা তার মা যখন ঠাকুর ঘরে পুজো করে, তখন নিত্য যে মন্ত্র পাঠ হয়, সেই মন্ত্র সে সইতে পারে না। কানে আঙুল দেয়, চিৎকার করে বলে, না না মা, শুনতে পাচ্ছি না, বন্ধ করো বা, বন্ধ করো, আর বলো না, আমার খুব কষ্ট হচ্ছে, আর বলো না, পাচ্ছি না। আমার স্ত্রী প্রথম এইসব কথায় কান দিতেন না। তিনি এতদিন ধরে পূজা অর্চনা করছেন, হঠাৎ করে কি আর রীতিনীতি পাল্টানো যায়? তাই তিনি একদিন ঠাকুর ঘরে পুজোর শেষে জোরে শাঁখ বাজাচ্ছেন।
এমন সময় রূপসী কখন গিয়ে পড়েছে তার কাছে তা তিনি লক্ষ্য করেননি। মেয়েটা তার মায়ের হাত থেকে শাঁখ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। শাঁখটা এখনো ওখানে চটে গেছে। মা তাকে ভৎসনা করে। অসভ্য মেয়ে, হ্যাঁ, এ কি হচ্ছে দিন দিনে তোর? হ্যাঁ, ঠাকুর ঘরে এসে কেউ এমন করে? ছি 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 ছি, ও আমার শাশুড়ির হাতের শাঁখ অমন করে ভাঙলি তুই? হ্যাঁ, সে উল্টে মায়ের ওপর চড়াও হয়। রূপসীর বিকৃত গলায় কথা বলছে। ভাঙ্গনা, কতবার বলেছিলাম বন্ধ করতে, করিসনি কেন? তুই জানিস না আমি সইতে পারি না, আমার কষ্ট হয়। আর কোনোদিনও শাক বাজাবি না, মন্ত্র পড়বি না, পড়লে না তোকে। ও তোর কি হয়েছে রে রূপসী? ওরে জবার মা, শিগগিরায় শিগগিরায়। কি হয়েছে? উফ, কি হয়েছে মা? ডাকলেন কেন? এ কি দিদিমণি, তোমার কি হয়েছে? ও বাবা, চোখ দুটো যেন রক্ত জবার মতো লাল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। আমার মেয়ের এই মূর্তি দেখে তার মা আর জবার মা দুজনেই ভয় পেয়ে গেছে। যাই হোক, অল্প কিছুক্ষণ পর মেয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। পরদিন যখন তাকে এইসব কথা বলা হয় তখন সে বলে, আমি বলেছি? কই, আমার তো কিছু মনে নেই। আমি কেন শাক ফেলে দেব? আর আমি ঠাকুর ঘরে কখন গেলাম? তোমার সাথে আমি এইভাবে কথা বলেছি মা? কিন্তু কখন, মানে আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়বে কেন? হ্যাঁ, বাপ রে বাপ, সে কি সাংঘাতিক গায়ের জোর! হাত থেকে শাঁখটা কেড়ে নিলে। দেখো, আমি কিন্তু ভালো বুঝছি না, এই মেয়ে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তুমি যা হয় কিছু করো, ওকে মাথার চিকিৎসা করাও এবার। মেয়েটা কথাটা শুনে খুব কাঁদে, বলে, আমি কি পাগল? আমাকে কি মাথার চিকিৎসা করাতে হবে নাকি? আমি বলি, তা নয় মা, কিন্তু বলা তো যায় না কখন কি হয়। তুমি শান্ত হও মা, বলে তাকে ঘরে নিয়ে যাই। কিন্তু শান্ত যে সে হয়নি তা বুঝতেই পারছেন। সত্যি মেয়েটা কেমন পাল্টে গেল, কিছু বুঝতে পারছি না। এক এক সময় সে খুব ভালো থাকে, আবার এক এক সময় যেন সাক্ষাৎ পিশাচির মতো ব্যবহার করে। বুঝলাম। আচ্ছা, ওই যে সেই দিন আপনার মেয়ের শাড়ির মধ্যে কারোর রক্ত লেগেছিল, সেই রক্তের সূত্র কি তা জানেন? আগে সেই রকম তো কিছু জানি না, তবে গিন্নি বলেছিলেন মেয়েটা যখন এসে তার গলা চেপে ধরে তখনই নাকি ওর গায়ে রক্তের দাগ তিনি দেখেছেন। কিন্তু কোত্থেকে এলো ওই রক্তের দাগ তা আমরা জানি না। সব বুঝেও আমি কিছু বলতে পারলাম না যে তাদের মেয়ের কি হয়েছে আর তারাও কতটা বিপদের মধ্যে রয়েছেন। কিন্তু হয়েছেটা কি বললাম আমি। তারানাথ বললেন, ষড়যন্ত্রের শিকার হে, যদিও খুব নিম্ন স্তরের ঘৃণ্য প্রচেষ্টা, তবুও জিনিসটা শক্তিশালী। আমি বললাম, আমি আপনার সাথে আপনার বাড়ি যেতে চাই, কিছু ভাববেন না, ওরা উচিত শিক্ষা পাবে। আপনি আমাদের বাড়িতে যাবেন? কিন্তু আপনি কে, এমন বিপদের মধ্যে যেতে চাইছেন? তেমন কেউ নই, একজন তন্ত্র সাধক। আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে পথে ঘুরি, ইচ্ছা ছিল নদী পেরিয়ে ওদিকের গঞ্জে যাব, কিন্তু যাকে দুর্যোগে দেখা হয়ে ভালোই হলো। প্রাকৃতিক দুর্যোগের চেয়েও একটা বড় দূষিত ব্যাপার দমন করার প্রয়োজন হয়ে পড়েছে এখন। এমন কথার হেয়ালি বিমল ঘোষাল বুঝলেন না, বললেন, ব্রাহ্মণ মানেই স্বজাতি। হ্যাঁ চলুন, ব্রাহ্মণ সেবা করা বড় পুণ্যের কাজ। চলুন, এমন ঝড় জলের মধ্যে আর আপনাকে কোথায় বা রেখে যাই, আমার ওখানে যত্নআতি গ্রহণ করবেন। চলুন বলে তিনি আমাকে সঙ্গে নিয়ে নৌকা থেকে ঘাটে নামলেন। তারপর গ্রামের রাস্তা ধরা হলো। গ্রামটি যদিও নামেই গ্রাম, তবুও শহরের ছোঁয়াচ লেগেছে হাবে ভাবে। যেমন বৈদ্যুতিক বাতি, ধান কাটানো কুয়ো ইত্যাদি ব্যবস্থা। কাঁচা মাটির পথ,
কোথাও কোথাও আছে ঠিকই, কিন্তু বেশ কিছু পথ পাকা করে বাঁধানো হয়েছে। পথ পেরিয়ে ঘোষাল বাড়ি গিয়ে পৌঁছানো গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ধূপ ধুনো দেওয়া হয়েছে, বাতাসে তারই গন্ধ। আমাকে বিমলবাবু বললেন, আপনি একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে দেখে আসি কি অবস্থা। সন্ধে হয়ে গেছে তো, এখন বড় ভয়ের ব্যাপার হয় বাড়িতে আজকাল। আমি বললাম, বেশ তাই যান, আমি দাঁড়িয়ে আছি। কিন্তু তিনি এক পাও বাড়াতে পারলেন না। কেন? কি করে যাবেন? সদর দরজা আটকে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করছে একটা সাদা কালো ছোপ ছোপ কুকুর। সে এমন ভাবে চৌকাঠ আগলে রেখেছে যে কেউ ঢুকতে বা বেরাতে পারবে না। বিমলবাবু তাকে বললেন, কি হলো কেতু, তুই আবার এমন করছিস কেন? কি মুশকিল, একজন অতিথিকে নিয়ে এসেছি, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। দেখে আসি ভেতরের অবস্থা কেমন। সর সর, যেতে দে। কিন্তু কেতু কিছুতেই যেতে দেবে না। সে একদিকে মুখ করে শুধু চেঁচাচ্ছে। আমি এবার কাছে এগিয়ে গেলাম। বিমলবাবুকে বললাম, ও কি প্রায় এমন করে? আরে না না, ও তো খুবই শান্ত। আমার মেয়ের পায়ে পায়ে ঘোরে। যে মিনি বেড়ালটা আছে তার সাথে ওর বেশ ভাব, কিন্তু আজকাল দেখছি ওর কোনো দিকেই ধ্যান নেই। খালি এই দোরগোড়ায় বসে চিৎকার করে, খেতে দিলে খায় না, সবসময় এখানেই বসে থাকে। তা ওই দিকে কাদের বাড়ি? কুকুরটা যেই দিকে মুখ করে আছে সেই দিকে আঙুল দেখিয়ে বললাম আমি। বিমলবাবু বললেন, ও, ওটা তো ওই বানুজ্যেদের বাড়ি, নিত্যানন্দ বানুজ্যে। আচ্ছা, ওরা আপনাদের সতালাপি তো? হ্যাঁ, মানে ঝগড়াঝাটি তো কোনোদিন হয়নি। বেশ, চলুন এবার ভেতরে যাওয়া যাক। কুকুরটা কিন্তু আমায় বাধা দিল না। আমি ভেতরে চলে গেলাম। বিমলবাবু আমার পিছন পিছন ভেতরে গেলেন। কুকুরটা ঠায় দাঁড়িয়ে তেমনই চেঁচাতে লাগলো। আমি ভিতর বাড়িতে পা দিতে ধরতে পারলাম কি ক্রিয়া চালানো হয়েছে। ক্রিয়া বলতে কিসের ক্রিয়া? প্রাণনাশিনী সর্বউগ্র চাটন ক্রিয়া। এর কষ্ট এমন, যার উপর বাণ চালনা হয়েছে সে দারুণ উত্তেজিত হয়ে নিজেরই বড় ক্ষতি করে ফেলবে শেষে, যেমন করছে ঘোষাল বাড়ির মেয়ে রূপসী। কিন্তু এই ক্রিয়া করলোই বা কেন? আর করলেও রূপসীর ওপর মানে কে করেছে এই কাজ? কে করেছে তা আমি তখনও নিশ্চিত করে জানতে পারিনি। আমি থমকে দাঁড়িয়ে এই সব ভাবছি দেখে বিমলবাবু বললেন, কি হলো, আপনি কি ভাবছেন? আমি বললাম, সেরকম কিছু নয়। আপনি একবার একটা কাজ করুন তো, আপনার বাড়ির ঠাকুর ঘর থেকে আমায় খানিকটা গঙ্গার জল এনে দিন। পথ থেকে এলাম তো, একটু শুদ্ধ হতে চাই। আচ্ছা, ওরে জবার মা, আগে এদিকে আয়। জবার মা এলো। সে সদবা। বাইরের লোকের সামনে এক গলা ঘোমটা দিল। বলল, আগে আমায় ডাকছেন কর্তাবাবু? হ্যাঁ, একটু গঙ্গার জল এনে দাও তো, এই ঠাকুর মশাইয়ের দরকার। আচ্ছা, দিচ্ছি। বলে সে চলে গেল। কিছুক্ষণ পর তামার ঘটি করে গঙ্গা জল আনলো সে। আমি সেই জল নিজের মাথায়, বিমল ঘোষালের মাথায় এবং আশেপাশে ছড়িয়ে দিলাম। ঠিক এই সময় আর্তনাদটা কানে এলো। আমি শুনতে পাচ্ছি না, বন্ধ করো, বন্ধ করো মন্ত্র। আর বলো না, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। রূপসী মানে আমার মেয়ে, আজও তাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। সন্ধ্যের পরই বাইরে বেরোনোর চেষ্টাটা বেশি করে। তা তো করবেই, ওকে যে ডাকছে, যেতে পারছে না, কষ্ট তো হবেই। কি ডাকছে ওকে? এখনই জানতে পারবেন। আগে আমায় বেশ খানিকটা মাটি জোগাড় করে দিন। মাটি? আগে কেমন মাটি? পরিচ্ছন্ন, মূর্তি গড়া উপযোগী মাটি। আর আপনার ওই প্রতিবেশী বারুজ্যেদের কিছু কথা আমি জানতে চাই।
বাণুজ্যে বাড়ির কি কথা বলবো? এই তারা কেমন মানুষ, পরিবারে কে কে আছে, তাদের রুজি রুটি কি, এই সব আর কি। বিমল ঘোষাল বললেন, তারা এককালে খুবই ধনী ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তেজারতির কারবার ছিল, নানান রকম কারণে এখন অবস্থা ভেঙে পড়েছে। বাড়িতে নিত্যানন্দ বাণুজ্যে একাই অভিভাবক। তার স্ত্রী গত হয়েছেন, মেয়ে রয়েছে 4টি, সকলেই বিবাহযোগ্য, কিন্তু এখনো অবধি কারোর বিবাহ হয়নি। না হওয়ার কারণ? কারণ মানে সেরকম কিছু নয়, ওই যা হয় আর কি। মানে মেয়েগুলো মাহীন, তাই বিশেষ চর্চা তো হয় না। মানে তাদের বলতে চাইছি পাত্রপক্ষের ঠিক পছন্দ হয় না আর কি, তাই। বুঝতে পেরেছি, ব্যাস আমার এইটুকুই জানার ছিল। এবার শুধু কাজটুকু করার অপেক্ষা। আপনি আমায় খুব তাড়াতাড়ি মাটিটা জোগাড় করে দিন তো। আচ্ছা আচ্ছা, আমি বলছি। জবার মা, জবার মা। আগে কর্তা। নকুল কোথায়? সে তো গেছে সিল কাটিয়ে আনতে ঢেকি বাড়ি। ও এলেই তাকে বলো আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠাকুরমশাই, এবার আপনি হাত মুখ ধুয়ে নিন, একটু কিছু মুখে দিন। নকুল আসুক, ওকেই মাটির কথা বলবো। আচ্ছা বেশ। এরপর হাত পা ধুয়ে দাওয়ায় উঠে বসলাম। চা, পরোটা, আলু চচ্চড়ি, বেগুন ভাজা, দুধ, নারকেলের সন্দেশ সবই এলো পরপর। এক ঘুঁটি ঠান্ডা জল খেয়ে আমি বললাম, নকুল কোথায় গেছে? কত দেরি হবে আসতে? আর ঠিক এই সময় কথা শোনা গেল, বাবু বাবু, এ কেতু কেন এমন করছে বলুন তো? আমার সুখ সে, আমার কাছে কি কিছু আছে যে আমি ওকে দেবো? ও জবার মা, তুমি দুটো মুড়ি দিয়ে যাও তো। এই নকুল এলো, নকুলের গলা। বলছি ঠাকুরমশাই, আপনি একটু বসুন। হ্যাঁ বলে বিমলবাবু চলে গেলেন। এই বাড়িতে আসার পর থেকে মনে মনে আমি বেশ উত্তেজিত হয়ে পড়েছি। বিমলবাবু স্ত্রী উঠতে পারছেন না, মেয়ের আতঙ্ক তাকে পাথর করে রেখেছে। খুব স্বাভাবিক, নিজের মেয়ে যদি হঠাৎ মায়ের গলা চেপে ধরে তাকে মারবে বলে, তাও আবার অস্বাভাবিক অবস্থায়, তবে তো মার পক্ষে বড় চিন্তার কথাই হয়। তা যাই হোক, একটু পরেই নকুলকে নিয়ে বিমলবাবু এলেন। বললেন, ঠাকুরমশাই, এই হলো নকুল। নকুল সাধু আমার বাড়িতে বহুদিন আছে, ভীষণই বিশ্বাসী মানুষ। আমি বললাম, বেশ বেশ, তা নকুল তুমি একটু কাঁচা মাটি জোগাড় করে দিতে পারো এখনই? এগে বাগান থেকে এনে দেবো। বেশ, তাই এনে দাও। নকুল চলে গেল কাজে। বিমলবাবু বললেন, আপনি কি করতে চাইছেন বলুন তো? করলেই দেখতে পাবেন। যখন করব তখন আপনারও সাহায্য দরকার। নিশ্চয়ই করব, কিন্তু কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারবেন, এখন আপনার মেয়েকে একবার দেখতে চাই। না না, তা কি করে হবে? সে তো এখন হিংস্র বাঘিনীর মতো হয়ে আছে, আমাকে পর্যন্ত রেয়াত করে না। আপনি গেলে মিছিমিছি অপমানিত হবেন। না না, অপমানের কথা আমি ভাবছি না। আমি ভাবছি মেয়েটা কত কষ্ট পাচ্ছে, এই কষ্টটা থেকে ওকে কত তাড়াতাড়ি আমি শান্তি দিতে পারবো। একটু পরেই নকুল এলো, হাতে দরকার মতো মাটি নিয়ে। আমি তা দেখে বললাম, বাহ, তুমি তো ভারী কুড়িতকর্মা ছেলে হে। মুখ থেকে কথা খসতে না খসতেই কাজ তামিল হয়ে গেল। বিমল ঘোষাল হেসে বললেন, নকুল আমাদের অমনি। আপনি কি করবেন বলছিলেন, করুন। হ্যাঁ করব, তবে আপনি এখন একবার আপনার স্ত্রীকে দেখে আসুন, অনেকক্ষণ তার সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই। বলে তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন। ওদিকে আমি ততক্ষণে মূর্তি গড়ে তার চোখ মুখ আঁকতে শুরু করেছি হাতের আঙুলের সাহায্যে। নিখুঁত হওয়ার দরকার নেই। যখন মূর্তিটা বানাচ্ছি তখন নকুল আমায় আর চা খাবো কিনা জিজ্ঞাসা করতে এলো। আমি তাকে বললাম, না, এখন আর চা খাবো না। তুমি দেখো তো এই মূর্তিটা ঠিকঠাক হচ্ছে, মানে আদলে কি মেলে? নকুল ভালো করে ঝুঁকে দেখলো, তারপর বলল, এগে
এইটা তো বেশ স্বাস্থ্যবান পুরুষ মানুষের চেহারা, কিন্তু আপনি... আমি বললাম, ব্যাস ব্যাস, তাহলেই হবে। এবার বলো তো, ওই বারুজ্জে বাড়ির নিত্যানন্দবাবু দেখতে কেমন? নকুল এবার একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, দেখতে দেখতে একেবারে অখাদ্য। এবারে যেমন কালো তেমন মোটা, তার উপর ঠিক সেই রকম তার হাবভাব। টাকা পেলি আর কিচ্ছু চায় না। টাকার জন্যে, জানেন, টাকার জন্য বাড়ির মালিটারে পৌষ মাসের শীতের রাত্রিরে বাইরে বের করে দিচ্ছিল। তার অসুখ করছিল, পাশে তার চিকিৎসা করতে গেলে টাকা খরচ হয়ে যায় সেই ভয়। তারপর অনেক কষ্টে তারে... বেশ বেশ, আমি আর জানতে চাই না। এবার আমায় বলো, ওই বাবুর কি সাদা চুল না কালো চুল? দাড়ি গোপ কেমন আছে? ধুতি পরেন না আর কিছু? আগেই বলেছি, ওই গ্রামে শহরের ছোঁয়া আছে, তাই বলা যায় না বিমল ঘোষালের মতো তার প্রতিবেশী নিত্যানন্দ হয়তো কুর্তা আর পাজামা অথবা ধুতি পাঞ্জাবি না পরে হাওয়াই শার্ট আর তার সাথে মানানসই পোশাকই পরবে। নকুল একটু মাথা চুলকে বলল, এগে তার মাথায় চুল নাই, টাক। দাড়ি গোফ আছে আধ কাঁচা আধ পাকা। তিনি সর্বক্ষণ গায়ে নামাবলি দিয়ে থাকেন আর পরে থাকেন একখানা গরদের কাপড়। কথাটা শুনে আমার শরীরে কেমন জ্বলন ধরল। আহা, পাপ যাদের বেশি, পাপ ঢাকার দায়ও তাদের বেশি বেশি। তারাই একটু বেশি হরি বল ডাক ছাড়ে। বললাম, বাহ, তবে তো দিব্যি লোক সে। দিব না হাতি, কিপ্টের গাছ, না হলে মেয়েগুলো কি আর একদিন বসে থাকতো? আহা, দেখতে শুনতে যেমনই হোক, সবারই তো জুড়ি বলে কিছু থাকে নাকি? তা বাপ যদি সব টাকা পয়সা যক্ষের মতো আটকে বসে থাকে, তবে মেয়েদের বিয়ে হবে কি করে? নকুল বেশ পিঠ পাতলা, অনেক কথাই বলে ফেলল। এমন সময় জবার মা এসে তাকে বলল, ও নকুল না, নকুল না, তুমি ভেতরে যাও, কর্তা তোমায় ডাকছেন। আর ঠাকুর মশাই, আপনি শরবতটা খেয়ে নিন। আমি ততক্ষণে মূর্তিটা তৈরি করে ফেলেছি। এবার হাত ধুয়ে শরবত খেয়ে বললাম, আহ, বেশ বেশ, ঠান্ডা হলো প্রাণটা। তা মা, তুমি গিয়ে একবার তোমার কর্তাকে বলো আমি তাকে কটা কথা বলতে চাই, তিনি যেন একবার আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বলছি বলে জবার মা চলে গেল। একটু পরেই এলেন বিমল ঘোষাল। পুতুলটা দেখে তিনি বললেন, ওমা, এই যে হুবহু নিত্যানন্দ বানুজ্জেকে দেখছি। আপনি মাটির পুতুলও তৈরি করতে জানেন? আগে দরকার পড়লে কিছু কিছু কাজ কখনো কখনো করতে হয়, এও সেই রকম। তবে আমার মনে সন্দেহ ছিল পুরোপুরি হলো কি না। আমার ঝোলায় থাকা কাপড় আর চাদরের অংশ প্রয়োজন মতন কেটে নিয়ে পোশাক তৈরি করেছি পুতুলের। সমস্ত আয়োজন শেষ হলো। নিত্যানন্দকে সত্যিই যখন বিমল ঘোষাল দেখছেন, তখন ভরসা হলো আমার কাজটা হবে। এবার আমি বিমল বাবুকে বললাম, আপনাদের বাড়ির পেছনে বাঁশবাগান আছে বলেছিলেন না, সেখানে একবার নিয়ে যাবেন। সে কি কথা, এই রাত দুপুরে বাঁশবাগানে যাবেন? কিন্তু কোনো ভয় নেই, আমার ওখানেই কাজ, আপনাকে থাকতে হবে না, শুধু পথ দেখিয়ে দিয়ে চলে আসবেন। আর একটা কথা, বারুজ্জেদের কি গোত্র আপনার জানা আছে? আগে বেশ, ঠিক আছে, চলুন। কিন্তু না, মানে এখন যাচ্ছেন ওদিকে যে রাতে খাওয়া দাওয়ার সময় হয়ে এলো। সে কি কথা, এই তো খেলাম, এক্ষুনি আর কিছু খেতে পারবো না। আপনারা বরং খেয়ে নিন, আমি ওখানে একটা কাজে বসবো, দেরি হবে আসতে। তেমন হলে আজ হয়তো আর খাওয়া দাওয়ার পাঠ হবেই না। তার মানে? মানে আপনি এমন কিছু কথা জানতে পারবেন, জানলে আপনার খাওয়ার প্রতি আজ আর রুচি থাকবে না। কখনো সখনো অতিরিক্ত রাগ হলে দেখবেন আমাদের রোজকার কিছু রীতি পালনে বিরতি পড়ে। এই যেমন ধরুন স্নান করা, সময় মতন ঘুমাতে যাওয়া। মানসিকভাবে আমরা বড্ড উত্তেজিত হয়ে পড়ি, নিজেকেই নিজে প্রশ্ন করি, এমনটা হওয়ার ছিল?
এরকম সত্যিই হয়? আহা ঠাকুর মশাই, সেই সব কথা পরে হবেক্ষণ। আপনি বলুন না, সেই দিন ওখানে কি হলো? বলল কিশোরী। তারানাথ আবার জর্দার কৌটোটা খুলতে খুলতে বললেন, বলছি এত অধৈর্য হইও না। কথার আগেই কথার তাৎপর্য যদি তোমাদের বুঝিয়ে দিই তবে তো নিজে থেকেই কিছু বুঝবে না। প্রশ্ন করা ছাড়া নিজে থেকে তো কিছুই পারো না। চিন্তা শক্তি বলে তো কিছুই নেই তোমাদের। কথাটা যেন আমার গায়ে লাগলো। বললাম, দেখুন ঠাকুর মশাই, কিশোরীর সাথে আপনার মামলার মাঝে আমায় টানবেন না। আমি তো তেমন কোনো প্রশ্ন করিনি। ওই হলো, জোরে এসেছো এক ঢাক এক কাশি, একজন বাজলে আর একজন বাজবে, তাই দুটোকেই শুনিয়ে বললাম। কথা শেষ করে তারানাথ আবার আরম্ভ করলেন, আমি বাঁশবাগানের মাঝখানে বেশ কিছু শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালিয়েছি। কানে আসছে কেতুর ডাক। এক্ষেত্রে ওর অবদান অনেক। ওই আমায় চিনিয়ে দিয়েছে দোষীর ঠিকানা। কেমন করে? বললাম আমি। একদিকে মুখ করে চেঁচাচ্ছিল সে প্রথম দিকে, তাকে দেখেই আমি বুঝেছি সেই দিকে যে বাড়িটা আছে সেই বাড়ির ভিতরই বাসা বেঁধেছে ষড়যন্ত্রের বীজ। সেটা তখন আর আমার জানতে বাকি নেই। কোনো পবিত্র উপাচারের প্রয়োজন নেই, বলতে গেলে কিছুই লাগবে না, কোনো মন্ত্র নয়, শুধু একটার পর একটা কাজ করব আমি, তাও সম্পূর্ণ অতান্ত্রিকভাবে। মানেটা তো কিছুই বুঝলাম না। তারানাথ হেসে বললেন, মানে হলো সবল দুর্বলের প্রতি যেমন অত্যাচারী হয় তেমনই হয়েছিলাম তখন আমি। সে কি, আপনি আবার কার উপর অত্যাচার করলেন? কেন, নিত্যানন্দ বাড়ুজ্যের উপর। তার মানে তিনি তো তখন তার বাড়িতে, আর আপনি তো তখন বাঁশবাগানে একা। ওই নিত্যানন্দ বাণুজ্যকে পেলেন কোথায়? তারানাথ বললেন, ওই পুতুলটা, ওটার মধ্যেই তখন নিত্যানন্দ বাণুজ্যকে পেয়েছি আমি। খুব নিম্ন স্তরের অন্ধকার সাধনায় এমন কিছু রীতিনীতি আছে। একটা পুতুল তৈরি করে তার মধ্যে একটা মানুষের আত্মা আহ্বান করা যায় এবং করার পর তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া যায়। পুতুলটার যত ক্ষতি করবে মানুষটা তত কষ্ট পাবে। যেমন হচ্ছে ঘোষাল বাড়ির মেয়ের রূপসী, এখন হলো নিত্যানন্দ বাড়ুজ্যের। আমি জীবনে কখনো এমন কাজ করিনি, এবারও হয়তো করতাম না, কিন্তু সমস্ত বিষয়টা বুঝে প্রচণ্ড রাগে আমি এমন কাজে বসেছি যে কাজে তন্ত্রের লেশ মাত্র নেই। আমি সেই মাটির পুতুলটার পায়ের তলায় একটা কাঠির মুখে আগুন জ্বালিয়ে চেপে ধরলাম। অল্প অল্প করে আগুনের তাপে পুড়ে যাচ্ছে পুতুলের পায়ের তলার মাটি, লাল হয়ে যাচ্ছে সেই জায়গাটা জুড়ে। ঠিক সেই সময় মাটির পুতুলের একটা হাত ধরে বেশ সক্ষমভাবে মোচড় দিলাম একটা। আমার হাত থেকে তখন তার নিস্তার নেই। কাছেই পড়েছিল একটা বাঁখারি, সেটা তুলে এনে পুতুলটার উপর কয়েকবার বেশ জোরে জোরে আঘাত করলাম। মানুষের উপর করলে তার গায়ে কালশিটে পড়ে যাওয়ার মতন আঘাত। কিন্তু কি আশ্চর্য, আপনি এমন করছিলেন কেন? এ তো পাগল। এই অবধি বলেছে কিশোরী। তারানাথ এমন সময় বললেন, কেন করব না, করার দরকার ছিল। সব সময় কি আর ধর্ম উপদেশ বা নীতিবাক্য শুনিয়ে কাজ হয়? হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার পড়ে মাঝে মাঝে। আমি যখন এইসব কাজ মিটিয়ে এবার সবচেয়ে বড় কাণ্ডটা করতে যাব বলে বাঁশবাগানের মাটি খুঁড়তে আরম্ভ করেছি, একটা আধ ভাঙা মাটির সরা দিয়ে ঠিক তখনই শুনতে পেলাম আমার পিছন দিক থেকে, মানে ঘোষাল বাড়ির ভিতর থেকে একটা হই হট্টগোল ভেসে আসছে। এক ধরা ধরা পুরুষালী গলায় কেউ আর্তনাদ করছে।
আর বলছে, আমাকে 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 তোমরা ক্ষমা করো, ক্ষমা করো। আমি 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 ঠিক চাইনি গো, এমন করতে আমি চাইনি। কিন্তু কিন্তু কি করি বলো? হ্যাঁ, একটার পর একটা মেয়ে, কাউকেই তো পার করতে পারছি না। একে তো ভালো পাত্রের সন্ধানই পাওয়া যায় না, আর যাদের পাওয়া যায় তারাও অত সহজে ভোলে না। হ্যাঁ, মানে তাদের অনেক অনেক চাহিদা। আমি 4 মেয়ের বিয়ে দিতে গিয়ে বিক্রি হয়ে যাব। এত কিছু করেও শান্তি নেই। হ্যাঁ, যদিও ভাবি যা আছে তাই দিয়েই মেয়েগুলোকে পার করি, তাতেও বিপদ হয়। হ্যাঁ, আমার মেয়েরা তেমন আহামরি কেউ নয় গো। পাড়ায় ঘটক ঢুকলেই সবাই তোমাদের বাড়ির পথ দেখিয়ে দেয়, আর তোমাদের বাড়ির মেয়ের গুণকীর্তন শুনে পাত্রপক্ষ আর আমাদের বাড়ির চৌকাঠ মারাতে চায় না। এই করে সময় চলে যাচ্ছিল। তাই আমি কিন্তু আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না নিত্যানন্দদা। আমি তো আমার মেয়ের বিয়ে দিতে চাইনি, এই জন্য 5 জন আমায় অনেক কথা বলেছে। মেয়ের বয়স বাড়ছে, এরপর কি আর পাত্র পাবো, আমায় তারা এক ঘরে করবে। তার মধ্যে আপনি এইসব। হ্যাঁ ভাই বিমল, আমি বাধ্য হই এমন করেছি গো। কিন্তু বিশ্বাস করো, এখন আমি আমার সব দোষ স্বীকার করে ক্ষমা চাইছি গো। তুমি এই বিপরীত ক্রিয়া বন্ধ করো। আমার বড় কষ্ট হচ্ছে। এই দেখো আমার পা কেমন পড়ে গেছে গো। এই দেখো পিঠের ওপর কেমন কালশিটে পড়েছে, দেখতে পাচ্ছ? দয়া করো, একটু দয়া করো। কি হয়েছে আপনার? আপনাকে এমন করে কে মারলো? কেন তুমি যাকে দায়িত্ব দিয়েছো সে করেছে সব। আমি তো কাউকে এইসব, আমি তো না আমাকে না, আমার আত্মা আবাহন করেছে যে পুতুলে, তার উপরে এসব অত্যাচার করেছে। ভাই দোহাই, তুমি তাকে বারণ করো। আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। 4টে মেয়ে আমি যদি অকালে চলে যাই, তারা তো ভেসে যাবে গো, ভেসে যাবে। সে কি কথা? আমি তো এইসব কোনো কথার মানে ধরতেই পারছি না। সমস্ত আমি আপনাকে বুঝিয়ে বলছি বিমলবাবু। তার আগে আপনি আপনার প্রতিবেশীকে জিজ্ঞাসা করুন, বয়সকালে কি কুরুচিকর বশ হয়ে আপনার মেয়ের জীবন নিতে বসেছিলেন এমন জঘন্য প্রক্রিয়ার মাধ্যমে। আপনি কে? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। হ্যাঁ, কে আপনি? না দেখলেও আমি আপনাকে ঠিকই চিনতে পারছি, কিন্তু এমন সাধনা করা কাজ তো আপনার নয়। কে সাহায্য করলো আপনাকে? এমন মন্ত্রণা দিল কে? হ্যাঁ, সে আমার সম্পর্কে শালক হয়, সেই এসব কাজ জানে, সেই জানে। আমি শুধু দুঃখ করে তাকে বলেছিলাম, দেখো ভাই বনমালী, আমার মেয়েগুলোর কপালে বোধ হয় আর বিয়ে লেখা নেই। কেন বিয়ে হবে না কেন? তারা কানাও নয়, খোড়াও নয়, তবে বিয়ে হবে না কেন? কি করে হবে বলো দেখি? পাত্রপক্ষ কি আর ওই ঘোষাল বাড়ির মেয়ের নামে গুণপনার কথা সব শোনার পর আমার গয়া, গঙ্গা, গীতা বা মেনকাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে? সকলেই তো বিষ পেরিয়ে গেছে। তাছাড়া বুঝতেই তো পারো, এমন কিছু রূপে গুণও নয় তারা। বুঝেছি, আপনার সমস্যা তাহলে ওই একটি মেয়ে। আপনার 4টি মেয়ের ভাগ্যের কাটা হয়ে রয়েছে। হ্যাঁ ভাই, কিছুটা তাই। তবে ওরা কিন্তু নিজে থেকে কিচ্ছু করে না। আমি শুনেছি ঘোষালবাবু মেয়ের বিয়ে দেওয়ার জন্য খুব একটা ব্যস্তও নন। তিনি তো শহরে থেকে লেখাপড়া করেছেন, ধ্যান ধারণায় শৌরে ভাব। কিন্তু প্রতিবেশীরা আমার এই কপাল পোড়াচ্ছে। আর পুড়বে না। যাকে নিয়ে এত ঝামেলা তাকেই সরিয়ে দেবো এবার। দেখবেন আপনার কন্যা দায় একেবারে ঘুচে যাবে। কি করে? কি করে হবে? এমন হলেই হয়। আমি যা বলছি আপনি শুধু তাই করুন। ওদের গোত্রটা জানেন তো? হ্যাঁ, তা তো জানি। ওই শিবরাত্রির সময় যখন থানে পুজো দেওয়া হয়, তখন তো সকলেই পুরোহিতকে নিজের গোত্র বলে। তখন শুনেছি, প্রতি বছরই শুনি।
তাই মনে আছে ওদের ওই গোত্র হচ্ছে ওই মানে কাশ্যপ্য। বেশ। বলে বলে সে আমার ঘরে না ওই ক্রিয়া শুরু করে। আমি সবটাই দেখি, কিন্তু কিন্তু কোনো বাধা দিইনি, কারণ কারণ বুঝেছিলাম আমার মেয়েদের কল্যাণ হবে না যদি যদি তোমার মেয়ে বর্তমান থাকে। হ্যাঁ, তাই মানে তাই একদিন মরণবাণ ছুঁড়ে গেলেন, ছাঁচে জমানো বরফের মোড়কে মোড়া ক্রিয়ার অশুভ প্রভাব। বরফ? বললেন বিমলবাবু। আগে বরফ, সেই জন্যই আপনি রূপসী মায়ের বিছানার উপর জল দেখেছিলেন। বরফ গলে গিয়ে জলটুকু শোকায়নি। কিন্তু এইসব করে আপনারা কি পেতেন? আমার মেয়েটা কষ্ট পেয়ে মরে যেত, আর তারপর আপনার মেয়ের বিয়ে হতো, ব্যাস এইটুকুই শুধু ছিল আপনার চাওয়া। ভাই ভাই আমি 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 বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, কিন্তু কিন্তু এখন এখন তুমি আমায় বাঁচাও, দয়া করে আমায় বাঁচাও গো। আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি। উনি কেন বাঁচাবেন? আপনার শ্যালক যে এই অন্যায় করেছে তাকে বলুন। হ্যাঁ, তাকে বলেছি, কিন্তু সে বলেছে বিপরীত ক্রিয়া তার জানা নেই। হ্যাঁ, আর তাছাড়া বিপরীত দিকে যে বসেছে সে নাকি বড় শক্ত ঠাই। আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই আপনি। হ্যাঁ, তাই না? আপনি তো, তাই তো? বলুন না, আপনি তাই তো? বিমলবাবু বললেন, যদিও সমস্ত ব্যাপারটা আমার তেমন বোধগম্য হচ্ছে না, মানতে আমারও বড় বিস্ময় লাগছে, কিন্তু হ্যাঁ, উনি সেই ব্যক্তি যিনি আপনাকে আমার বাড়িতে টেনে এনেছেন নিজের শক্তির জোরে। তারপর কি হলো বললাম আমি। তারানাথ বললেন, বেশি কিছু নয়, নিত্যানন্দ বাড়ুজ্যে পায়ে ধরতে বাকি রাখলেন বিমল ঘোষালের এবং আমারও। তবে আমি তাকে ক্ষমা করলাম না। ঠাকুরমশাই, আপনি এইবারটা ওকে মাফ করে দিন। আমার মেয়েটা সুস্থ হয়ে যাক, আর আমি কিচ্ছু চাই না। আমি বললাম, রূপসী মা এমনিই সুস্থ হয়ে উঠবে, কারণ আমি তার বিপদ কাটিয়ে দিয়েছি বিপরীত ক্রিয়ার বশে। কিন্তু এই নিষ্ঠুর প্রকৃতির মানুষের ক্ষমা পাওয়া উচিত নয়। নিত্যানন্দ বললেন, দেখুন আমি আজ যাই করে থাকি না কেন, মেয়েদের মুখ চেক করেছি, বিশ্বাস করুন। আমি না থাকলে তো তারা অনাথ হয়ে যাবে, অনাথ। আর বনমালী বলেছে এই ক্রিয়া সাংঘাতিক। আপনি যদি নিজে থেকে আমার নামে করা এই বিধ্বংসী ক্রিয়া মন্ত্রের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে না দেন, তবে আমার আশা নেই। একটু দয়া করুন। হ্যাঁ, কিছু কিছু জানে সে। তবে হ্যাঁ, আপনার আশা নেই। আমি এবার ওই পুতুলটি মাটিতে পুঁতে দেব, তারপর আপনি মাটির উপর আপনার অপরাধের শিক্ষা পেতে পেতে ছটপট করতে করতে মারা পড়বেন। বয়সে তিনি বিমল ঘোষালেরই সমবয়সী, অর্থাৎ আমার থেকে ছোটই, তবু 50-এর উপর বয়স। তার সত্ত্বেও আমার কথা শুনে ছেলে মানুষের মতন মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। বুঝলাম তার অনুশোচনা হয়েছে। বললাম, বেশ, আপাতত আপনার শাস্তি না হয় স্থগিত রাখা গেল, কিন্তু রূপসী মায়ের প্রতি যে এমন একটা অপরাধ করলেন তার বিচার কি হবে? তিনি বললেন, রূপসী মায়ের বিয়ের সময় আমি পাত্রপক্ষের সমস্ত দাবি আপন খরচে মেটাবো, আপন খরচে। এইটাই আমার প্রায়শ্চিত্ত হবে গো, এটাই আমার প্রায়শ্চিত্ত। সে তো আমার মেয়ের মতো নাকি? হ্যাঁ, মেয়ের মতো। বিয়ের পর তার জীবন যেন সুখের হয়, তার জন্য যা করতে আমি করবো, যা করতে আমি করবো গো, আমি করবো। বিমল ঘোষাল বললেন, তার দরকার নেই, আমি আছি, আমার মেয়ের কিছু অভাব হবে না। তবু ঠাকুরমশাই, এইবারটা ওনাকে ক্ষমা করুন। ঠাকুরমশাই, তারপর কি হলো বলল কিশোরী। তারানাথ আর এক টিপ জর্দা মুখে নিয়ে বললেন, ক্ষমা হলো। নিত্যানন্দ বাড়ুজ্যে বেঁচে গেলেন সেই যাত্রায়। তার শালক বনমালী পালিয়েছে। রূপসী সুস্থ হয়ে উঠল। ঘোষাল বাড়ির অশান্তি কেটে গেল। কিন্তু আপনার কাছে সেই কৌটোটা এলো কিভাবে? তারানাথ বললেন, দাঁড়াও, তোমাদের দেখাই। বলে তিনি উঠে গেলেন ভেতর বাড়িতে। ফিরে এলেন হাতে একটা কাগজের মোড়ক নিয়ে। কাগজটা সরিয়ে দিতেই দেখলাম
বেশ বড় মাপের রূপোর কারুকাজ করা একটা কৌটো, যার মাথায় সত্যি একটা নাম লেখা আছে, কিন্তু নামের কোনো পদবি নেই। লেখা রয়েছে শিবু ঠাকুর। এই নাম কার? তারানাথ বললেন, জিনিসটা হাতে পেয়ে ওই একই প্রশ্ন করেছিলাম আমি। বিমল ঘোষাল বলেছিলেন, আমার এক পূর্বপুরুষের নাম ছিল শিবেন ঘোষাল। মহাদেবের বড় ভক্ত ছিলেন, সন্ন্যাসী ছিলেন, কিন্তু গৃহত্যাগী হননি। এই বাড়ির বাইরের দিকটার একটা ঘরে থাকতেন তিনি। সেটাই ছিল তার কাজের ঘর। যে কোনো ধাতুর ওপর কাজ করতে পারতেন তিনি। তামা, পিতল, রূপো অনেক কিছুই তৈরি করেছিলেন নিজের হাতে। আশ্চর্যের ব্যাপার ছিল, সেই সব জিনিসপত্র তৈরি হওয়ার পর তিনি বাড়ির লোকজনদের বলতেন, শোনো, এইসব আমি কিন্তু খুব বিশিষ্ট মানুষের জন্য বানালাম। প্রত্যেকটা জিনিসে আমার নাম খোদাই করে দিয়েছি। স্বজন ব্যক্তিদের হাতে এই জিনিস যেন পৌঁছায়। তারা খুশি হলে আমার স্বাদ মিটবে। কিসের স্বাদ ঠাকুর? কেউ প্রশ্ন করলে তিনি হেসে বলতেন, তা তোমরা বুঝবে না। ভালো কাউকে নিজের তৈরি সেরা জিনিসটা দিয়ে যে ভালো লাগা জাগে মনে, সেই ভালো লাগার স্বাদ। শিবু ঠাকুর খুবই কম বয়সে মারা যান। তার মৃত্যুর পর তারই বলে যাওয়া কথা অনুযায়ী এমন কিছু কিছু মানুষকে তার তৈরি জিনিসগুলো দেওয়া হয়েছে, যারা যে কোনো না কোনোভাবে বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, উদ্ধার করেছেন। আজ আপনাকে শিবু ঠাকুরের রেখে যাওয়া শেষ জিনিসটা দিলাম। মন বলছে আপনার জন্যই এটা অপেক্ষা করছিল। দেখুন, আপনার যদি ভালো লাগে তবে স্বর্গাগত শিবু ঠাকুরের স্বাদ মিটবে। আমি কৌটোটা কপালে ছুঁয়ে বিমল ঘোষালকে বলি, আমার ভাগ্য যে এমন করে পথে ঘুরতে ঘুরতে এমন একজন শিল্পীর হাতের কাজ নিজের করে পেলাম। জীবনের পথিক অভিজ্ঞতায় অনেক মন্দ ঘটনার সম্মুখীন হয়েছি, যার প্রভাব আমায় বিস্মিত করেছে। কিন্তু তার সঙ্গে এমন কিছু কিছু ভালো স্মৃতি জড়িয়ে আছে, যার কথা মনে পড়লে এখনো আমার খুব ভালো লাগে। পৃথিবীতে সবই তো আছে, ভালো মন্দ সাধনা আর ষড়যন্ত্র। কি বলো, তাই না? কিশোরী দিগ্গজের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, তা তো বটেই। তবে এক্ষেত্রে শুধু ষড়যন্ত্র নয়, ভীষণ পৈশাচিক ষড়যন্ত্র বটে। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিক ও পৈশাচিক ষড়যন্ত্র। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী সৌমিক, বিমল ঘোষাল রৌনক, রূপসী বর্ণালী, রূপসীর মা স্বাতী, জবার মা প্রত্যুষা, নকুল রুদ্র, নিত্যানন্দ রাজ, বনমালী আকাশ, শিবেন ঘোষাল ও লোক নিতু ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভঙ্কর গোস্বামী। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইংব্লেজ ক্রিয়েশন, প্রচার অলঙ্করণ শুভঙ্কর, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।